যে বিভিন্ন জিনগত রোগগুলি আছে যেগুলি একটি জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়। আমরা আগে থেকেই যদি প্রেডিক্ট করতে পারি যে সেটি পরবর্তী জেনারেশনে কার মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা, তাহলে সেই ক্ষেত্রে অনেক বিপদের হাত থেকে সেই পরিবারকে রক্ষা করা যেতে পারে। এই জন্যই পেডিগ্রি অ্যানালাইসিস করা হয়। আমরা দেখে নিই যে পেডিগ্রি অ্যানালাইসিস জিনিসটা কী। A family tree can be represented by a pedigree chart with all the members of a family. তাহলে প্রথমেই একটা ফ্যামিলি ট্রি বানিয়ে নিতে হবে। এখানে যেমন একটা পেডিগ্রি চার্ট রয়েছে, এখানে আমরা ফ্যামিলি ট্রি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিছু সিম্বল সম্পর্কে আমাদের ধারণা প্রয়োজন, তবেই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মেল সিম্বল, এটা স্কোয়ার শেপ রয়েছে এটা, আর সার্কুলার হলে এটা হলো ফিমেল। মাঝখানে একটা দাগ থাকলে এটা ম্যারেজকে বোঝানো হবে, বিবাহ। আর ক্লোজ রিলেটিভের মধ্যে ম্যারেজ হলে তখন এখানে দুটি দাগ থাকবে। তাহলে এখানে যেমন একটি দাগ, এখানে দুটি দাগ থাকতো, তাহলে ক্লোজ রিলেটিভের ম্যারেজ। আবার এইভাবে পরের দিকে যে সন্তান সন্ততিরা বা অপত্যরা আসবে তাদের পর পর লেখা হবে, 1 2 3 এইভাবে পরপর লেখা হবে। যেমন এখানে এই চার্টে এটি হলো 1, এটি 2, এটি 3, ঠিক আছে। এবং এই প্রথম যে জেনারেশন এটা হলো 1, রোমান হাতে লিখবো, রোমান হরফে। পরের জেনারেশনকে নাম্বার 2, সেকেন্ড জেনারেশন, এইভাবে জেনারেশনগুলি পরপর লেখা হবে। তাহলে এইগুলি দেখে আমরা বুঝতে পারবো যে এটি কোন জেনারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিক্যাল টুইন। তাহলে আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে এইভাবে দুদিকে দুটি দাগ দিয়ে মাঝখানটাই দাগ থাকবে, মানে একটি জায়গোট, এটাকে আমরা হোমোজাইগোটিক টুইনও বলি। আর অন্যদিকে যদি হেটেরোজাইগোটিক টুইন হয় বা ফ্যাটার্নাল টুইন, সেক্ষেত্রে মাঝখানের দাগটি থাকবে না। ফ্যাটার্নাল টুইনের ক্ষেত্রে এটি মেল ফিমেল আলাদা হতে পারে, আবার দুটি ফিমেলও হতে পারে, দুটি মেলও হতে পারে। কিন্তু আইডেন্টিক্যাল টুইন যেহেতু একটি জায়গোট থেকে তৈরি হয়, সেক্ষেত্রে একটি ফিমেল হলে অপর অফস্প্রিংও কিন্তু ফিমেল হবে, বা একটি মেল হলে অপরটি মানে সিমিলার টাইপস অফ সেক্স হবে। এখানে পরের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো শেড করা আছে। তাহলে শেড করা আছে মানে বুঝে নিতে হবে সেই ইন্ডিভিজুয়াল ইজ অ্যাফেক্টেড, মানে রোগাক্রান্ত। আর যদি হাফ শেড থাকে, তাহলে হাফ শেড সবসময় নাও থাকবে না, কারণ আমরা আগে থেকে বাইরে থেকে তো বোঝা যায় না যে হেটেরোজাইগাস কন্ডিশন কি না। তাহলে হাফ শেড করা থাকলে মানে আমরা পরিষ্কার জানতে পারবো যে সেটি হলো হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। যেমন এখানে যদি আমরা উদাহরণ দিই, তাহলে কোনো একটা জিন যদি পি জিন ধরে নিই, তাহলে এখানে আমরা এর জিনোটাইপ পি স্মল পি, এরও জিনোটাইপ পি স্মল পি। আবার এখানে যেহেতু ফুল শেড আছে, তার মানে স্মল পি। কিন্তু শেড না থাকলে আমরা হতে পারে ক্যাপিটাল পি যদি জিনটা ডমিনেন্ট হয়, আবার ক্যাপিটাল পি স্মল পিও হতে পারে। ঠিক আছে, এগুলো করতে করতে আমরা আরও জানবো। এখানে অনেক সময় ক্যারিয়ার এক্স লিঙ্ক জিনের ক্ষেত্রে, মানে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের ক্ষেত্রে মাঝখানে এই রকম চিহ্ন থাকলে একটা ছোট্ট, সেটা বোঝাবে যে এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের এটি ক্যারিয়ার। এবার আমরা দেখিনি এখানে কি বিষয়টি উল্লেখ করা রয়েছে। A family tree can be represented by a pedigree chart with all the members of a family. They may be having a genetic disorder or may be a carrier of the disease. তাহলে সেই ডিসঅর্ডার বা সেই রোগটি সম্পর্কে জানার জন্যই আমরা এই ফ্যামিলি ট্রিটা করব। শুধু জানা নয়, তার একটা প্রেডিক্ট করা পরের জেনারেশনে সেই রোগটি হবে বা হওয়ার সম্ভাবনা কতটা। In the pedigree analysis, standard symbols are used to distinguish between different families. তাহলে আমরা দেখলাম বিভিন্ন সিম্বল সম্পর্কে। What are the main goals of pedigree analysis? Pedigree analysis এর উদ্দেশ্য, pedigree analysis is done to determine if the mode of inheritance is recessive, dominant, partial dominant, autosomal, mitochondrial or sex linked. তাহলে আমাদের প্রথমেই পেডিগ্রি অ্যানালাইসিসে জেনে নিতে হবে
যে যে রোগটির ক্ষেত্রে আমরা এই অ্যানালাইসিস করছি সেটি ডমিনেন্ট না রিসেসিভ। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে সেই রোগটি ডমিনেন্ট কিনা না রিসেসিভ। যদি সেই রোগটি ডমিনেন্ট হয় তাহলে দেখা যাবে প্রত্যেক জেনারেশনেই সেই রোগের প্রকাশ ঘটছে। আমরা এখানে লিখে নিই, যদি রোগটি সব জেনারেশনে প্রকাশ না পায় তাহলে সেটি হবে রিসেসিভ বা প্রচ্ছন্ন। তাহলে এই প্রকট এবং প্রচ্ছন্নের বিষয়টি সম্পূর্ণ যেরকম মেন্ডেলের ল আমরা পড়েছি তার মতোভাবেই সম্পন্ন হয়। আমরা যদি দেখি রোগটি প্রচ্ছন্ন রোগ, তাহলে সেই ক্ষেত্রে এটি আবার দুরকম হতে পারে। এই প্রচ্ছন্ন সেটি হতে পারে অটোজোমাল, আবার এটি হতে পারে সেক্স ক্রোমোজোমাল বা এক্স ক্রোমোজোমাল বা এক্স লিঙ্কড, আবার এটি হতে পারে অটোজোমাল। তাহলে কিভাবে বুঝবো আমরা যে এটি এক্স লিঙ্কড না এটি অটোজোমাল? তাহলে এই ক্ষেত্রে যদি এটি এক্স লিঙ্কড হয় তাহলে ক্রস ইনহেরিটেন্স দেখা যাবে। অর্থাৎ একটা জেনারেশনের যদি মেল থাকে তাহলে পরের জেনারেশনে সেটি ফিমেলের মধ্যে যাবে, আবার নেক্সট জেনারেশনে সেটি মেলের মধ্যে যাবে, যেরকম আমরা জানি, বা উল্টো হতে পারে যে ফিমেল থেকে মেলের মধ্যে যাবে। তাহলে এটি একটা বিষয় যেটা লক্ষ্য করে বুঝতে পারবো। আরেকটা বিষয় লক্ষ্য করা যাবে যে এটা পুরুষদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। যদি এই দুটি নিয়ম আমরা না দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে সেই রোগটি হলো অটোজোমাল রোগ। এবার চলে আসি, যদি রোগটি ডমিনেন্ট হয় অর্থাৎ প্রকট হয় তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে? এই ক্ষেত্রে তিনটি বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে প্রধান দুটো বিষয়, একটা হলো অটোজোমাল, অপরটি হলো এক্স লিঙ্কড, তাছাড়া হতে পারে ওয়াই লিঙ্কড। তাহলে যদি এটি অটোসোমাল হয় কি করে জানবো? না, এই ক্ষেত্রে রোগাক্রান্ত পুরুষ তার শুধুমাত্র মাতা ও কন্যার রোগাগ্রস্ত যেটা সেটা নয়। আবার বলি, এটা আমরা যদি প্রথমে জেনে নিই এক্স ক্রোমোসোমালের বিষয়টি, যে যদি জিনটি প্রকট, প্রথমে আমরা জানতে পারলাম যে সব জেনারেশনে প্রকাশ পাচ্ছে মানে প্রকট। এরপর দেখব যে যদি সেই রোগাক্রান্তর ব্যক্তির মানে সেই যদি পুরুষ হয় তা শুধুমাত্র মা এবং কন্যা রোগগ্রস্ত হয়, তাহলে ধরে নিই এই পুরুষ রোগাক্রান্ত, তাহলে তার আগের জেনারেশনের ফিমেল রোগাক্রান্ত আর পরের জেনারেশনেও ফিমেল রোগাক্রান্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারবো যেটি হলো এক্স ক্রোমোসোমাল। অর্থাৎ এটাও এক ধরনের ক্রসের মতো আমরা দেখতে পাচ্ছি যে পরের জেনারেশনে। তবে এটা মনে রাখতে হবে, বিশেষ করে এটা পুরুষ দেহের ক্ষেত্রে, যদি কোনো পুরুষ রোগাক্রান্ত হয় তার জিনটি যাবে তার কন্যার মধ্যে। যদি পুরুষ থেকে কন্যার মধ্যে যায় তাহলে অবশ্যই সেটা বুঝে নিতে হবে যে এটি এক্স লিঙ্কড অর্থাৎ সেক্স ক্রোমোসোমাল ডমিনেন্ট জিন। রোগাক্রান্ত পিতার সমস্ত কন্যারাই যদি রোগাক্রান্ত হয় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে এই বিষয়টি ঘটেছে এক্স লিঙ্কড ডমিনেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ওয়াই লিঙ্কডের ক্ষেত্রে আমরা কি দেখব? যে শুধুমাত্র মেলরা আক্রান্ত, শুধুমাত্র পুরুষরা আক্রান্ত যদি হয় তাহলে সেটি হলো ওয়াই লিঙ্কড। তাহলে ওয়াই ক্রোমোসোমের বিষয়টি এই প্রশ্ন বেশি খুব একটা থাকে না, এক্স ক্রোমোসোমের ডমিনেন্ট কিনা সেটাই বেশি আসে। তাহলে এক্স ক্রোমোসোম ডমিনেন্ট তখনই হবে যদি কোনো বোঝা যাবে
যে যদি কোনো পুরুষ তার আগের জেনারেশনের মা বা পরের জেনারেশনের কন্যাদের মধ্যে রয়েছে, বিশেষ করে কোনো পুরুষের পরের জেনারেশনের কন্যারা অবশ্যই কিন্তু সকলেই সেই রোগটি যদি বহন করে, সেই রোগটির প্রকাশ ঘটে, তাহলে রোগটি শুধু বহন করা নয়, প্রকাশ ঘটবে, প্রত্যেকের মধ্যে প্রকাশ ঘটবে, তাহলে সেটি ডমিনেন্ট ও এক্স লিঙ্কড। যদি দেখা যায় যে রোগাক্রান্ত পুরুষের শুধুমাত্র মাতা ও কন্যা রোগগ্রস্ত নয়, সেক্ষেত্রে ছেলেরাও রোগগ্রস্ত, অর্থাৎ এটি এক্স লিঙ্কড নয়। আবার বলি, রোগাক্রান্ত পুরুষের মাতা ও কন্যা যেমন রোগগ্রস্ত রয়েছে, সেরকম যদি পুত্ররাও রোগগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে এটি হলো অটোসোম। তাহলে এই ক্ষেত্রে আমরা অটোসোমাল ডমিনেন্ট বিষয়টি জানি। অটোসোমাল ডমিনেন্ট বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে পারি। যদি এমন কখনো ঘটে যে পিতামাতা উভয়ই রোগাক্রান্ত, কিন্তু কোনো সন্তান সেটি রোগগ্রস্ত নয়, তাহলে পিতামাতা উভয়ই রোগগ্রস্ত অথচ সন্তান রোগাক্রান্ত নয়, সেই ক্ষেত্রে কিন্তু অটোসোমাল ডমিনেন্ট হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রথমে যে নিয়ম বলেছিলাম যে সমস্ত জেনারেশন রোগাক্রান্ত রয়েছে, সেটা নাও হতে পারে, সেটি ব্রেক হতে পারে। যেমন ধরে নিই, সেই জিনটি হলো ক্যাপিটাল এ এবং তার অ্যালিল হলো স্মল এ। তাহলে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ ডমিনেন্ট জিন রোগের প্রকাশ করছে, তাহলে ইনি হলেন রোগাক্রান্ত। তার স্ত্রীও রোগাক্রান্ত, কারণ এই ক্যাপিটাল এ জিন থাকার জন্য। কিন্তু যদি সন্তানদের মধ্যে শুধুমাত্র স্মল এ জিনের জিনোটাইপ গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সন্তান দেখা যাবে। তাহলে এই ঘটনা যদি কখনো লক্ষ্য করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে অটোসোমাল ডমিনেন্ট। ঠিক আছে, এটি কিন্তু ব্যতিক্রমী ঘটনা। আবার আরও একটা জিনিস দেখা যেতে পারে অটোসোমাল রিসেসিভের ক্ষেত্রে। তাহলে অটোসোমাল রিসেসিভ, প্রথমে আমরা দেখে নিয়েছি রিসেসিভ, যখন সব জেনারেশনে রোগের প্রকাশ ঘটবে না তখন রিসেসিভ। তাহলে এমন যদি হয় যে পিতামাতা রোগাক্রান্ত নয়, দুজনেই স্বাভাবিক, অথচ সন্তানের মধ্যে সেই রোগের প্রকাশ রয়েছে, সেটি মেল হতে পারে বা ফিমেল হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটি অটোসোমাল রিসেসিভ। কীভাবে হবে? তাহলে এই ক্ষেত্রে দুজনেই কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। তাহলে যেহেতু রিসেসিভ, স্মল এটি সেই জিনটিকে বহন করছে, তাহলে দুই পিতামাতার ক্ষেত্রে, পিতা এবং মাতার ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই সেই রোগের প্রকাশ হচ্ছে না, কিন্তু সন্তানের ক্ষেত্রে এই জিনোটাইপ হোমোজাইগাস রিসেসিভ হবে এবং তার প্রকাশ ঘটবে। তাহলে এটিও একটি ব্যতিক্রমী উদাহরণ, যেক্ষেত্রে পিতামাতা উভয়ই রোগাক্রান্ত নয়, কিন্তু সন্তান রোগাক্রান্ত। এক্ষেত্রে আমরা বলবো অটোসোমাল রিসেসিভ। পেডিগ্রি অ্যানালাইসিসের যে সমস্ত বেসিক রুল, সেগুলো নিয়ে আমরা এখানে জানলাম। এর পরের ক্লাসে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে জানব কিভাবে পেডিগ্রি অ্যানালাইসিস সলভ করতে হয়। এই প্রবলেমগুলি পরের ক্লাসে আমরা আলোচনা করব।